অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় সাহায্য প্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি। আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, পিনাকিকে প্রশ্ন রাশেদ খানের। তারেক রহমান শিগগির দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন, ঘোষণা দিলেন অ্যানি। জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যে কারণে ব্যাংক অ্যাকাউন্ট নেই জামায়াতের, ইসিকে জানালেন আজাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় সাহায্য প্রার্থীসহ নিহত আরও ৫০ জন ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০ জন। এর মধ্যে অন্তত ৯ জন ছিলেন খাদ্য সাহায্য নিতে আসা সাধারণ মানুষ। একই সঙ্গে অনাহারে আরও ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার ২২ আগস্ট বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে উঠে আসে এই মর্মান্তিক তথ্য। চিকিৎসা সূত্রগুলো জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে এক ড্রোন হামলায় একই পরিবারের ৫ জন প্রাণ হারান। মধ্য গাজার সালাহুদ্দিন সড়কে খাদ্য সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে অপেক্ষমান মানুষদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে নিহত হন আরও ৫ জন। নেজারিম করিডোরের কাছে সাহায্যের অপেক্ষায় থাকা এক ব্যক্তিও হামলায় প্রাণ হারান। এছাড়া গাজার আল তুফা এলাকার আল জারকা অঞ্চলে একদল বাসিন্দাকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় নিহত হন ২ জন, আহত হয়েছেন আরও অনেকে। একই দিনে গাজার সাবরা এলাকায় ড্রোন হামলায় প্রাণ হারান ৪ জন। সেই সঙ্গে ওই এলাকার একটি বাড়িতে হামলায় শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। গাজা জুড়ে এভাবেই অব্যাহত রয়েছে দখলদার ইসরায়েলের বিমান ও ড্রোন হামলা, আর প্রতিদিন বাড়ছে ফিলিস্তিনি হতাহতের সংখ্যা। অনলাইন দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি? বৃহস্পতিবার ২১ আগস্ট রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশেদ খান এই প্রশ্ন তোলেন। তিনি লেখেন, পিনাকি ভট্টাচার্য দাদা প্রায়ই ইসলামিক মূল্যবোধের কথা বলেন, মুসলিম সমাজকে প্রভাবিত করেন, কিন্তু এসব সত্ত্বেও কেন তিনি ইসলাম গ্রহণ করেননি, সেটি এখন অনেকের মনে প্রশ্ন। রাশেদ খানের বক্তব্যে উঠে আসে নুরুল হক নূরকে নিয়ে বিতর্ক। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম নূরের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছে, কিন্তু পিনাকি ভট্টাচার্য নিজে সেই সংবাদ প্রচার করেছেন, এমনকি প্রথম আলো ও কালের কণ্ঠে নিউজ শেয়ার করেছেন, যা তার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। রাশেদ বলেন, পিনাকি দাদা সবসময় ভারত বিরোধিতা করেন, তবুও তিনি ভারত হয়ে ফ্রান্সে যেতে পেরেছেন। এখানে থেকে বহু রহস্য থেকে যায়। অন্যদিকে দেশের ভেতরে যারা আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করেছেন, রাজপথে রক্ত দিয়েছেন, তাদের কেরিয়ার ধ্বংসের জন্য ভিডিও বানানো ঠিক নয়। তিনি মনে করিয়ে দেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে নুরুল হক নূর গ্রেপ্তার হন, রিমান্ডে ছিলেন। ২ আগস্ট কোর্টে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন যে ৯০% সরকারের পতন হয়ে গেছে, ১০% ধাক্কা দিতে হবে। যদি সরকার পতন না হতো তবে নুরুল হক নূরের ফাঁসি হতে পারত বলেও মন্তব্য করেন রাশেদ খান। সবশেষে পিনাকির উদ্দেশ্যে তিনি বলেন, আপনি একজন জ্ঞানী মানুষ, কিন্তু দয়া করে হেডলাইন বা ফটোকার্ড দেখে বিভ্রান্তিকর মন্তব্য করবেন না। পুরো সংবাদ পড়ে তারপর অবস্থান নিন। আর ইসলামিক বয়ান প্রচার করলেও কেন ইসলাম গ্রহণ করেননি, এ প্রশ্নের উত্তর দিন দেশের মানুষের কাছে। জিম্মি মুক্তি এবং গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। অবরুদ্ধ গাজায় আটক সব জিম্মিকে মুক্তি দেওয়া এবং যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছেন তিনি। তবে একই সঙ্গে গাজা শহর দখলের পরিকল্পনারও অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু। ফলে তার এই দুটি সিদ্ধান্ত একে অপরের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকে। সেনাবাহিনীর গাজা বিভাগ পরিদর্শনকালে ইসরায়েলি চ্যানেল ১২ই সম্প্রচারিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে এসেছি। তিনি আরও বলেন, একই সঙ্গে আমি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছি। ইসরায়েলের ধারণা, হামাসের হাতে এখনও অন্তত ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত। নেতানিয়াহু বলেন,
আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি, আর এই গুরুত্বপূর্ণ অভিযানে রিজার্ভ সৈন্য ও নিয়মিত সেনাদের প্রতিক্রিয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, হামাসকে পরাজিত করা এবং সব বন্দীকে মুক্ত করা, এই দুটি কাজ একই সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। হামাস মিশরীয় কাতারি প্রস্তাব গ্রহণের ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো সম্ভাব্য বিনিময় চুক্তি প্রসঙ্গ তুললেন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যম জানায়, পরিকল্পনায় রয়েছে গাজায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি, সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের পুনঃস্থাপন এবং 60 দিনের যুদ্ধবিরতি। এর আগে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজো গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছিলেন। এরপরই বৃহস্পতিবার উপত্যকায় অভিযান শুরু করে দখলদার বাহিনী। পরিকল্পনা অনুযায়ী প্রায় 1 লাখ ফিলিস্তিনিকে প্রথমে দক্ষিণে বাস্তুচ্যুত করা হবে, অন্যদিকে ব্যাপক হামলা চালিয়ে শহরটিকে অবরোধ করা হবে এবং তারপর দখল করা হবে। যে কারণে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তা জানালেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, গত 15 বছর প্রতিকূল পরিবেশে থাকার কারণে দলটির ব্যাংক অ্যাকাউন্টে আয় ব্যয়ের হিসাব রাখা সম্ভব হয়নি। তবে আগামী বছর অডিট রিপোর্ট জমা দেওয়ার সময় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আয় ব্যয়ের বিবরণী দাখিল করা হবে। বৃহস্পতিবার 21শে আগস্ট প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আজাদ বলেন, গত 15 বছর আমরা স্বাভাবিকভাবে বাড়িঘরে থাকতে পারিনি। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আয়নাঘরে ঢুকতে হতো। সে কারণেই যে রিটার্ন আমরা এখন দিয়েছি তাতে ব্যাংকের কোনো তথ্য নেই। তবে সামনে পরিবেশ অনুকূল থাকলে অবশ্যই আমরা এটি করব। উল্লেখ্য, 2013 সালে নিবন্ধন বাতিল হওয়ার আগে সর্বশেষ আয় ব্যয়ের হিসাব দিয়েছিল জামায়াতে ইসলামী। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছর দলটি পুনরায় নিবন্ধন ফিরে পায়। সে বাধ্যবাধকতা অনুযায়ী 1 যুগ পর ফের অডিট রিপোর্ট জমা দিয়েছে জামায়াত। নির্বাচন কমিশনের দল নিবন্ধন বিধি অনুযায়ী প্রত্যেক দলের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম উল্লেখ করা বাধ্যতামূলক। কিন্তু এবারও অডিট রিপোর্ট জমা দিলেও জামায়াতের লেনদেন কোন ব্যাংকের মাধ্যমে হয়েছে সেই তথ্য উল্লেখ ছিল না। এ বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে হামিদুর রহমান আজাদ উল্টো প্রশ্ন ছুড়ে দেন, আমরা 15 বছর কোথায় ছিলাম? কেন এর জবাবটা আপনারা দিচ্ছেন না? তার দাবি, হিসাব পদ্ধতিতে গেলে দেখা যাবে আমার বাবা দাদার সময় কতজনের ব্যাংক অ্যাকাউন্ট ছিল। আজও বাংলাদেশের বহু মানুষ ব্যাংকবিহীন অবস্থায় লেনদেন করেন। দোকানগুলোতে কোটি কোটি টাকার লেনদেন হয়, অথচ তাদেরও ব্যাংক অ্যাকাউন্ট নেই। ইসিও এমন কোনো শর্ত দেয়নি যে দলীয় হিসাব রাখতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই হবে। এটি দলের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। জাতীয় নেতৃত্বে বড় ঘোষণা করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেছেন, তারেক রহমান শিগগির দেশে ফিরবেন, আসন্ন নির্বাচনে অংশ নেবেন এবং জনগণের ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বৃহস্পতিবার 21 অগস্ট সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অ্যানি দৃঢ় কণ্ঠে বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন তারেক রহমান। তার নেতৃত্বেই জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। আমরা তার কাছ থেকে সাহস ও মনোবল পাই। তাই নিশ্চিতভাবে বলা যায়, বিএনপি আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। তিনি আরও জানান, ক্ষমতায় গেলে বিএনপি প্রথম 1 বছরের মধ্যেই কর্মসংস্থান সৃষ্টি ও গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে। একদলীয় শাসন আর কর্তৃত্ববাদী রাজনীতির পরিবর্তে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে তারেক রহমানের নেতৃত্বে। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে অ্যানি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলেই আজ বাংলাদেশ রাষ্ট্র নিয়ে আমরা গর্ব করতে পারি। তার ধারাবাহিকতায় খালেদা জিয়া এবং এখন তারেক রহমান দেশের মানুষের পাশে রয়েছেন। বিএনপি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি, আর কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, স্বাধীনতার পর থেকে দলটি কখনো গণতান্ত্রিক দলের রূপ নিতে পারেনি। শেখ হাসিনা গত 17 বছর ধরে গুম, খুন ও নির্যাতনের রাজনীতি চালিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের মুখে তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে। সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, এলডিপির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপত্র শাহাদাত হোসেন সেলিম,
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।